গুড মর্নিং স্টুডেন্ট, নমসংস্কৃতায়। তো আজকে দেখো আমরা একটা একেবারে প্রাথমিক ধাপ থেকে শুরু করার মতো পরিকল্পনা করা হয়েছে। তাই আজকে একটা প্রাথমিক ধারণা পাবে তোমরা সংস্কৃত ব্যাকরণে লিঙ্গ, বিভক্তি ও বচনের ব্যবহার। ঠিক আছে, এটা একেবারে ব্যাকরণ শিখতে গেলে, সংস্কৃত ব্যাকরণ শিখতে গেলে প্রাথমিক ধাপ হচ্ছে এই সংস্কৃত ব্যাকরণে লিঙ্গ, বিভক্তি, বচনের প্রয়োগ। তাই একেবারে যারা নতুন শিক্ষার্থী রয়েছে তাদের জন্যে খুব খুব উপকারে লাগবে, এবং যারা পড়াশোনা করছো অনেকদিন ধরে এই বিষয়টা আরেকবার একটুখানি দেখে নাও। তো আজকে দেখো আমরা শুরু করি সংস্কৃত ব্যাকরণে লিঙ্গ, বিভক্তি ও বচনের ব্যবহার কীরকম আছে। তো দেখো আমরা যদি দেখি যে সংস্কৃত ব্যাকরণে লিঙ্গ, বিভক্তি, বচন, তো লিঙ্গ আমরা তিন প্রকারের পাই: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ। ঠিক আছে, এই ক্লীবলিঙ্গটাকে আবার আমরা নপুংসক লিঙ্গ নামেও পাই। ঠিক আছে, বিভক্তি আমরা সংস্কৃত ব্যাকরণে 7টি বিভক্তি পাই: প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী পর্যন্ত 7টা বিভক্তি পাই। ঠিক আছে, আর বচন পাই আমরা 3টে: এক বচন, দ্বিবচন আর বহু বচন। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা বলতে পারো। এবার আমরা দেখি এর প্রয়োগগুলো। প্রথমেই দেখো লিঙ্গ নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, সংস্কৃত ভাষায় প্রতিটি বিশেষ্য পদের একটি লিঙ্গ থাকে। ঠিক আছে, একটা বাক্য গঠন করতে হলে তার একটা বিশেষ্য পদ থাকবে। এবার সেই বিশেষ্য পদটা যে কোনো একটা লিঙ্গের হয়ে থাকবে। ঠিক আছে, এটি শব্দের ব্যাকরণগত বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে ব্যাকরণগত যে বৈশিষ্ট্য নির্ধারণ করে কে না, লিঙ্গ। ঠিক আছে, তাহলে একটা বাক্যের মধ্যে যখনই একটা বিশেষ্য পদ থাকবে, সেই বিশেষ্য পদটা হয় পুংলিঙ্গ হতে পারে, নয় স্ত্রীলিঙ্গ হতে পারে, নয় ক্লীবলিঙ্গ হতে পারে। সেই জন্যে সংস্কৃত ব্যাকরণে আমরা 3 প্রকারের লিঙ্গ পেয়ে থাকি, যা শব্দের সাথে যুক্ত থাকে এবং বাক্যে ব্যবহৃত হয়। আগেই পেলাম যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ বা নপুংসক লিঙ্গ। দেখো এই নামটাও মনে রেখো, নপুংসক লিঙ্গ। ঠিক আছে, তাহলে লিঙ্গ সম্পর্কে এটা জানলাম। দেখো তারপর দেখো এই 3টি লিঙ্গে দেখো কিছু শব্দ দেয়া রয়েছে। যেমন পুংলিঙ্গে দেখো, এই পুংলিঙ্গে দেখো কিছু শব্দ দেয়া রয়েছে, স্ত্রীলিঙ্গে কিছু শব্দ দেয়া রয়েছে, আর নপুংসক লিঙ্গ বা ক্লীবলিঙ্গ যেটা বলছি তাতে কিছু শব্দ দেয়া রয়েছে। যেমন দেখো নর, দেব, রাজন, এইগুলো কি না পুরুষবাচক শব্দ বা পুরুষ দেবতা নাম বোঝাতেও সেইগুলো পুংলিঙ্গে ব্যবহার হয়। আবার নারী, দেবী, রাজ্ঞী, এইগুলো কি না স্ত্রীবাচক শব্দ বা নারী দেবতার নাম বোঝাতে সেগুলো স্ত্রীলিঙ্গে ব্যবহার হয়। আর ফল, বন, নগর, যেগুলো জড় বস্তু বা নিরপেক্ষ শব্দ, সাধারণত সেগুলো নপুংসক লিঙ্গ বা ক্লীবলিঙ্গের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার আমরা এগুলো পড়তে পড়তে বুঝতে পেরে যাব যে কোন শব্দগুলো পুংলিঙ্গ, কোন শব্দগুলো স্ত্রীলিঙ্গ, কোন শব্দগুলো নপুংসক লিঙ্গ। ঠিক আছে, তো এইগুলো আমরা পড়তে পড়তে শব্দগুলোর সাথে পরিচিতি হতে হতে আমরা এতদিন যাবৎ পড়ে আসছি। ঠিক আছে, তো কোন শব্দগুলো পুংলিঙ্গ, কোনগুলো স্ত্রীলিঙ্গ, কোনগুলো নপুংসক লিঙ্গ, এগুলো আমরা মোটামুটি বুঝতে পারি। ঠিক আছে, তো তারপরে দেখো বচনের ব্যবহার। বচন বলতে আমাদের সংখ্যা বুঝিয়ে যাচ্ছে, সেই জন্য দেখো এখানে দেখো সংখ্যার ব্যবহার কথাটা উল্লেখ আছে। সংখ্যার বচন বলতে সংখ্যার ব্যবহার। সংস্কৃতে বচন আমরা 3টে পেয়েছি বললাম। ঠিক আছে, এক বচন, দ্বিবচন আর বহু বচন। ঠিক আছে, একটি বোঝাতে, যেমন দেখো নর মানে একজন পুরুষ। ঠিক আছে, তাহলে এক বচনের ব্যবহার হলো ওটা। নর মানে 2জন পুরুষ, মানে এটা দ্বিবচনে ব্যবহার হলো। আর নরাহা মানে এটা অনেকজন পুরুষ, তার মানে এটা বহু বচনে ব্যবহার হলো। তাহলে বচন আমরা 3 প্রকার পাচ্ছি: এক বচন, দ্বিবচন, বহু বচন। ঠিক আছে, এই বচন অনুযায়ী আবার ক্রিয়াপদের পরিবর্তন হয়। ঠিক আছে,
যদি একবচনে ব্যবহার হয় তখন ক্রিয়াপদটাও তখন কি হবে না একবচনে ব্যবহার হবে। যদি বিশেষ্য পদটা দ্বিবচনে ব্যবহার হয় তাহলে ক্রিয়াপদটাও তাহলে সেইভাবে চেঞ্জ হবে। আর যদি বহুবচন হয় বিশেষ্য পদটা তাহলে ক্রিয়াপদটা সেইভাবে চেঞ্জ হবে। তো এইরকমভাবে বচনের কিন্তু গুরুত্ব রয়েছে। বচন যেরকম হবে সেই রকমভাবে ক্রিয়াপদেরও বচন নির্ভর করবে। ঠিক আছে, তারপরে চলো এখানে দেখো একটা ছক দেয়া আছে, লিঙ্গ আর বচনের একটা ছক দেয়া আছে। কি বলা হচ্ছে দেখো, 3টি লিঙ্গ আর 3টি বচনের একসাথে একটা ছক দেখানো হয়েছে। এখানে দেখো পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, নপুংসকলিঙ্গ বা ক্লীবলিঙ্গ আছে। দেখো এখানে আছে বচন, একবচন, দ্বিবচন আর বহুবচন। একটা করে শব্দ দিয়েছে। দেখো পুংলিঙ্গের একটা শব্দ দিয়েছে নর শব্দ, যেটা আমরা আগে পেলাম। এই নর শব্দের একবচনের রূপ নরহ, দ্বিবচনের রূপ নরৌ আর বহুবচনের রূপ নরাহা। একই রকমভাবে স্ত্রীলিঙ্গের একটা শব্দ দিয়েছে নারী শব্দ। নারী শব্দটা নদী শব্দের মতো। নারী শব্দের একবচনে নারীই হয়, দ্বিবচনে নার্যৌ আর বহুবচনে নার্যহ। আর নপুংসকলিঙ্গ বা ক্লীবলিঙ্গের একটা শব্দ দিয়েছে ফল শব্দ। একবচনের রূপ হয় ফলম, দ্বিবচনের রূপ হয় ফলে আর বহুবচনের রূপ হয় ফলানি। তো এইরকমভাবে আমরা সংস্কৃতে যখন শব্দরূপ পড়ব তখন আমরা যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এরকম অনেক শব্দ পাবো। কিছু স্বরান্ত শব্দ পাবো, কিছু ব্যঞ্জনান্ত শব্দ পাবো, কিছু সর্বনাম শব্দ পাবো, কিছু সংখ্যাবাচক শব্দ পাবো। এইগুলোর সব কি না একবচন, দ্বিবচন, বহুবচনের ব্যবহার আমরা দেখতে পাবো। সেই জন্য দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো প্রতিটি লিঙ্গে বচন অনুযায়ী শব্দের শেষাংশ পরিবর্তিত হয়। এটি সংস্কৃত বিভক্তির মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা যে বিভক্তি পেয়েছি 7টা বিভক্তি, প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি করে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7টা বিভক্তিতে যখন কোনো একটা ধরো পুংলিঙ্গ শব্দ সেই 7টা বিভক্তিতে যখন প্রয়োগ হবে তখন দেখতে পাবো আমরা তাদের একবচন, দ্বিবচন, বহুবচনে বিভিন্ন রূপ দেখতে পাবো। ঠিক আছে, একই রকমভাবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও আমরা সেই রূপ দেখতে পাবো এবং নপুংসক বা ক্লীবলিঙ্গের ক্ষেত্রেও সেই রূপ দেখতে পাবো। তাহলে এই হলো আমাদের সংস্কৃত ব্যাকরণে প্রাথমিক ধারণা যেটা পাচ্ছি লিঙ্গ, বিভক্তি আর বচনের। ঠিক আছে, আমি একটু শেষে বলে দিই এর সারাংশটা। তাহলে আমরা কি পেলাম, যে লিঙ্গ আমরা 3 প্রকারের পাচ্ছি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর নপুংসকলিঙ্গ। বিভক্তি আমরা 7টা পাচ্ছি, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী বিভক্তি, 7টা বিভক্তি। আর বচন পাচ্ছি 3 প্রকারের, একবচন, দ্বিবচন আর বহুবচন। এইগুলো সংস্কৃত বাক্য গঠন করার সময় এইগুলোর খুব প্রয়োজন রয়েছে। এইগুলো ছাড়া সংস্কৃত ব্যাকরণ সম্ভব নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। নমো সংস্কৃতায় প্রত্যেকে দেখতে থাকো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।